আমার পরিচয় জেনে আপনার লাভ নেই। আপনাকে একটা কথা বলতে এসেছি। সারা বাড়িটা মেরামত করুন, বাধা দেব না, কিন্তু ওপরের চিলেকোঠাতে হাত দেওয়ার চেষ্টাও করবেন না, কারণ ওই ঘরটাতে আমি বাস করি। আমার ঘর যেমনই আছে তেমনই থাকবে। আমার ঘরে হাত দিলে খুব বিপদে পড়বেন, সাবধান। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুডান, জানালায় বাড়িয়ে দুবার। বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী ও জয়দীপ চলে এসেছি আরও একবার আপনাদের সঙ্গে গল্প করতে। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটি কিন্তু কোনো নতুন গল্প নয়, বরং বলতে পারেন গল্পটি বহু বহু পুরনো। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল শুকতারাতে 1977 সালের মার্চ মাসে। গল্পটির লেখক মুরারি মোহন বিট। গল্পটির নাম চিলেকোঠার রহস্য। শুনতে থাকুন লেখক মুরারি মোহন বিটের কলমে চিলেকোঠার রহস্য। গ্রামটার নাম মনে নেই, তবে এটুকু মনে আছে ব্যান্ডেল কাটোয়া রেললাইনের ত্রিবেণী নামক জায়গা থেকে মাইল 5 দূরে গঙ্গার ধারে সেই গ্রামটি। ছবির মতো গ্রাম। গঙ্গার ধারের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। ধরা যাক গ্রামটির নাম চন্দনপুর। এই গ্রামেরই একটি মাঝারি আকারের আতপুরনো দোতলা বাড়ি বেশ সস্তা দামে খরিদ করলেন কলকাতার এক স্টিল কোম্পানির মালিক সুরজিৎ আগরওয়াল। বাড়িটার অবস্থা মোটামুটি খুব খারাপ নয়। একটু আধটু মেরামত করে নিতে পারলে বসবাসের কোনো অসুবিধাই হবে না। তবু কোটিপতি আগরওয়াল স্থির করলেন বাড়িটা আগাগোড়া চুনবালি খসিয়ে নিখুঁতভাবে সারিয়ে নেবেন। তাতে খরচ যা হয় হবে, সে খরচ করতে তিনি কার্পণ্য করবেন না। কারণ গঙ্গাধারের অমন সুন্দর পরিবেশের এই বাড়িটাকেই তিনি করতে চান নানান রকম ফুল গাছ ও বাহারি লতাপাতায় সাজানো একটি মনোরম পল্লী ভবন, যেখানে তিনি মাঝে মাঝে কলকাতার ঘিঞ্জি পরিবেশ থেকে বেরিয়ে এসে অবসর গ্রহণ করতে পারবেন। এই ভেবে একদিন তিনি তার অফিসের একজন বিশ্বাসী কর্মচারী অনিমেষ রায়ের সঙ্গে 7 জন মিস্ত্রিকে পাঠিয়ে দিলেন চন্দনপুর এবং পৃথক একটি লরিতে করে সিমেন্ট, বালি, চুন ইত্যাদি পাঠাবার ব্যবস্থা করলেন, যাতে প্রথম কয়েকটা দিন কাজ চালানো যাবে। তারপর দেখে শুনে অনিমেষ যেন ত্রিবেণী থেকেই ওই সব জিনিস সংগ্রহ করার ব্যবস্থা করে। এমন একটি বাড়ি এত কম দামে পাওয়ার আশা সত্যিই করতে পারেননি আগরওয়াল। এই বাড়িটা তিনি কিনেছেন হরিশঙ্কর গঙ্গোপাধ্যায় নামে সেন্ট্রাল ব্যাংকের একজন পদস্থ অফিসারের কাছ থেকে। ভদ্রলোক বর্তমানে সপরিবারে কলকাতায় বাস করেন, তাঁরই স্বোপার্জিত অর্থে কেনা নিজের বাড়িতে। চন্দনপুরের এই বাড়িটি তার পৈতৃক সম্পত্তি। ভদ্রলোকের বয়স হয়েছে,
বহুদিন যাবৎ তিনি চাকরি করছেন। বছর 15 হলো তিনি কলকাতায় বাড়ি কিনে গাঁয়ের বাড়ি ছেড়ে সপরিবারে বসবাস শুরু করেছেন কলকাতায়। প্রথম বছরে একবার দুর্গাপুজোর সময় 2-4 দিনের জন্য দেশের বাড়িতে গিয়ে বাস করে আসতেন। তারপর ক্রমশ 2 বছর অন্তর একবার, 3 বছর অন্তর একবার, এইভাবে কমতে কমতে গত কয়েক বছর হলো তিনি আর চন্দনপুর যানইনি। ছেলেমেয়েরাও কেউ আর দেশের বাড়িতে যেতে চায় না। আর তার বর্তমান দ্বিতীয় পক্ষের স্ত্রী তো খাঁটি বালিগঞ্জের মেয়ে, তার তো ওদিকে পা দিতে কোনো রকম ইচ্ছাই নেই। স্বামী যেতেন বলে অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হতো। এই যা। দেশের মায়া হরিশঙ্কর বাবুর কেটে গেছে, দেশে বাস করার ইচ্ছা তাঁর আর নেই। সে কারণে তিনি বাড়িটাকে বিক্রি করবার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখেই আগরওয়াল বাড়িটা কিনে নিয়েছেন। কারখানার মোটর ভ্যানে করে দলবল নিয়ে যখন অনিমেষ চন্দনপুর পৌঁছালো তখন বেলা 3টে। মিস্ত্রিরা সকলে মিলে খানতিনে ঘর পরিষ্কার করে নিল সকলের বাস করার জন্য। যতদিন না বাড়িটার মেরামতের কাজ শেষ হয় ততদিন তাদের এবং অনিমেষকে এখানেই থাকতে হবে, এই রকমই নির্দেশ আছে আগরওয়ালের। এবং থাকতে হলেই রান্না খাওয়ার আয়োজন করতে হবে। মিস্ত্রিরা 7 জন আর অনিমেষ নিজে, এই 8 জনের দুবেলার রান্নার জন্য একজন লোকের নিতান্তই দরকার, এবং আজ থেকেই দরকার। বাড়িতে পৌঁছেই তাই অনিমেষ আবার গায়ের মধ্যে বেরিয়ে পড়ল লোকের সন্ধানে। খানিক পথ অগ্রসর হওয়ার পর একটা ছোট কোঠাবাড়ির বাইরের বারান্দায় কয়েকজন বয়স্ক লোককে দাবা খেলতে দেখে অনিমেষ দাঁড়ালো তাদের সামনে। এক কেতাদুরস্ত স্যুট পরিহিত অচেনা যুবককে দেখে গায়ের লোকগুলির দাবা খেলা বন্ধ হলো। এই হলো আমার রানী। হ্যাঁ, এই তোমার ঘোড়াকে সামলাও হে। ইনি আবার কে আসছেন? কই? দাবা খেলকের দলের লোকেদের মধ্যে একজন বললেন, আরে এইদিকেই তো আসছে বলে মনে হচ্ছে। অনিমেষ সেই লোকগুলির উদ্দেশ্যে বলল, একটু শুনবেন? তারা সকৌতূহলে অনিমেষের দিকে তাকালেন। অনিমেষ বলল, আমি কলকাতা থেকে আসছি। আপনাদের বোধহয় অজানা নেই, এখানে হরিশঙ্কর গাঙ্গুলির বাড়িটা সুরজিৎ আগরওয়াল কিনেছেন। প্রথম ব্যক্তিটি বললেন, আজ্ঞে, গঙ্গার কাছে অশ্বত্থতলার ডান দিকে যে দোতলা কোঠা বাড়িটা রয়েছে ওই বাড়িটার কথা বলছেন তো? এবার অনিমেষ এক নাগারে বলে চলে, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটাই। আমি আগরওয়াল সাহেবের স্টিল কোম্পানিতে কাজ করি। সাহেব আমাকে কয়েকজন রাজমিস্ত্রি দিয়ে এখানে পাঠিয়েছেন বাড়িটা মেরামত করার জন্য। 15-20 দিন লাগবে বলে মনে হচ্ছে। আমরা আছি প্রায় 8 জন। দুবেলা রান্না খাওয়া তো করতে হবে। ভালো রাঁধতে পারে এমন একজন লোকের দরকার, সেই খোঁজেই আপনাদের কাছে এসেছি। যদি আপনারা একটু ব্যবস্থা করে দেন খুব উপকার হয়। এই শুনে লোকগুলি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। তাদের মধ্যে একজন ভদ্রলোক বললেন, হ্যাঁ, একজন বয়স্কা মেয়ে ছেলে আছে, দিতে পারি। তাকে তো দুবেলা খেতে দিতে হবে, আর হাত খরচাও 2-1 টাকা দেওয়া দরকার। অনিমেষ বলল, তা তো বটেই। 15 দিন হোক, 20 দিন হোক, 25 দিন হোক, রান্না করে দিতে হবে দুবেলাই। তিনি তো খাবেনই, আর হাত খরচ বাবদ 5 টাকা দেব। এই কথা শোনা মাত্রই তৃতীয় ভদ্রলোকটি তৎক্ষণাৎ প্রফুল্ল বদনে বলে ওঠে, ব্যাস 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 ব্যাস, ওতেই হবে। তা আপনার কি আজই লোকের দরকার? হ্যাঁ, সেই জন্যই তো বাড়িতে পা দিয়েই বেরিয়ে পড়েছি। আর সন্ধ্যার আগেই যদি পাঠিয়ে দেবার ব্যবস্থা করেন। বেশ, ঘণ্টাখানেক পর আমি নিজেই তাকে নিয়ে যাচ্ছি। আপনি থাকবেন তো? অনিমেষ প্রশান্তির সুরে বলে, হ্যাঁ হ্যাঁ, আছি।
আচ্ছা, এদিকে দোকান পসার বাজার হাট এসব কোথায়? যদি বলে দেন তো ঘুরে ঘুরে এখন একবার দেখে আসি। আজকের মতো চাল ডাল তরি তরকারি কিছু নিয়ে এসেছি বটে, কিন্তু মুদির দোকানের কিছু জিনিস আজ নেব। এই তৃতীয় ভদ্রলোকটি দাবা খেলার দর্শক ছিলেন। হাব ভাব এবং কথাবার্তায় তাকে বেশ অমায়িক এবং সহানুভূতিশীল বলে মনে হলো অনিমেষের। ব্যক্তিটি বললেন, বাজার আর দোকান কাছেই, সকালে টাটকা তরিতরকারি মাছ সবই পাবেন। চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তুমি দেখিয়ে আনো। হ্যাঁ, আমি আমার চালটা দিই। এই, তুমি দিচ্ছ কেন? আমার চাল তো। আরে তুমি দাও আরে না গো, আর আমি দিই। অনিমেষকে সঙ্গে নিয়ে গাঁয়ের প্রধান সড়ক ধরে তিনি উত্তর দিকে হাঁটা দিলেন। এই ভদ্রলোকটির নাম শঙ্কর নারায়ণ চৌধুরী। পরদিন সকাল 8টা থেকে মিস্ত্রিদের কাজ শুরু হয়ে গেল। একতলা দোতলা মিলে বাড়িটাতে সবশুদ্ধ খান 10 ঘর, আর দোতলার ছাদের ওপর আছে একটা চিলেকোঠা। চিলেকোঠা ঘরটাও নেহাত ছোট নয়, লম্বা চওড়াও আছে এবং উঁচুও বেশ। দোতলার ছাদ এবং চিলেকোঠা থেকেই কাজ আরম্ভ করা হলো। ঘরদোর ছাদ মোটামুটি সব ভালোই আছে। খারাপের মধ্যে চুনবালির প্লাস্টারে বহু জায়গায় নোনা ধরেছে, আর স্থানে স্থানে চুনবালি খসে ইট বেরিয়ে পড়েছে। দরজা জানলার কপাট ইত্যাদি মজবুত আছে, শুধু রং খুব ফিকে হয়ে গেছে। আগরওয়ালের নির্দেশ আছে, सुनो, एक घर गलिर सब बाली खसिए एकदम आगा गोड़ा नया चुन बालिर प्लास्टारिंग करते হবে। সেই হিসাবেই ছাদ ও চিলেকোঠার প্লাস্টারিং খসানোর কাজ শুরু করা হলো। দুজন মিস্ত্রি চিলেকোঠার মধ্যে ঢুকলো, বাকিরা ছাদের কাজে হাত দিল। এই, তোরা দুজন ওই ঘরটাতে কাজ শুরু কর, আমরা ওই ছাদের দিকটা ততক্ষণ করছি। ঠিক আছে। চিলেকোঠার দেওয়ালে একজন মিস্ত্রি প্রথম যেই শাবলের ঘা মেরেছে, অমনি একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। শাবলটা আচমকা পিছলে গিয়ে পড়ল লোকটার পায়ের পাতায়। বেশ খানিকটা গর্ত হয়ে গেল। রক্তারক্তি কাণ্ড একেবারে। মরে গেলাম গো। কি হলো হঠাৎ করে কি হলো? বাবা, এত রক্ত! আরে ও অনিমেষ বাবু শিগগিরই আসুন। আরে কেউ জল নিয়ে আয় রে, জল নিয়ে আয়। বাবা, আসুন, দেখুন আরে কি কত হলো। রক্ত বেরোচ্ছে। অনিমেষ খুব বুদ্ধি করে সঙ্গে কিছু ওষুধপত্র, তুলো, ব্যান্ডেজ ইত্যাদি এনেছিল। সে তৎক্ষণাৎ টিংচার পেঞ্জিন লাগিয়ে তার পাটা বেশ শক্ত করে বেঁধে দিল ও তার বিশ্রামের ব্যবস্থা করল। কি হয়েছে? ও মাই গড! দাঁড়াও, আমাকে দেখতে দাও, আমি এক্ষুনি ব্যান্ডেজ করে দিচ্ছি। আর শোনো, এখন তুমি একটু বিশ্রাম করবে, এতটা জখম হয়েছে, বাকিরা দেখে নিচ্ছে। যদি তোমার পায়ের অবস্থা ভালো থাকে তাহলে পরে কাজ করো, নচেৎ দরকার বুঝলে তোমায় ডাক্তার দেখাতে হবে। কিন্তু কি আশ্চর্য, আর একজন মিস্ত্রি যে চিলেকোঠায় ছিল তারও ঘটে গেল একটা আকস্মিক দুর্ঘটনা। শাবলের আঘাতে দেওয়ালের খানিকটা প্লাস্টার খসিয়ে ফেলতেই লোকটা মাথা ঘুরে পড়ে গেল মেঝের ওপর। তার আর জ্ঞান রইল না। গো বাবা গো। দেখো এর আবার কি হলো দেখো। আরে কেউ আসো, আরে জল দাও। কি হচ্ছে দেখো এসব, এই বাড়িতে কি হচ্ছে দেখো। আরে এর আবার কি হলো? ওহো, একটু জল আনো, চোখে মুখে ছেটা ওর ভালো করে। কি চলছে আজ কে জানে। হাওয়া করো ওকে, হাওয়া করো। উফ, আর ভালো লাগে না। খুলেছে এতক্ষণে। এখন ঠিক লাগছে একটু? উফ, এই চিলেকোঠা ঘরটা বড্ড অপয়া দেখছি। দুবার এরকম বাধা পড়লো। এই শোনো তোমরা, আজকে এ ঘরের কাজ বন্ধ থাক, তোমরা অন্যগুলো করো, দেখছি আমি কি করা যায়। বৈকাল 5টা অবধি মিস্ত্রিরা নির্বিঘ্নে ছাদের আলিসা এবং দোতলার ঘরের কিছু কিছু দেওয়ালের কাজ শেষ করল। বেলা 12টা থেকে 1টা অবধি মিস্ত্রিদের খাওয়ার জন্য ছুটি ছিল। কাজ তারা করল বটে,
কিন্তু সহকর্মী দুজনের দুর্ঘটনার জন্য তাদের মন কারোরই ভালো ছিল না। ওই অসুস্থ মিস্ত্রি দুজনের পক্ষে এদিন আর কাজ করা সম্ভব হয়নি। সন্ধ্যা 6টা নাগাদ রাঁধুনি মহিলাটি এসে উনুন জেলে রান্না চাপিয়ে দিল। সকালে সে এসেছিল 8টা নাগাদ, রান্না বান্না করে 12টার মধ্যে খেয়ে দিয়ে চলে গিয়েছিল। গতকাল রাতে গিয়েছিল 9:30, আজ গেল 9টায়। অনিমেষ রাত 11টার আগে খেতে পারে না, এই রকমই ওর বরাবরের অভ্যাস। মিস্ত্রিদের অবশ্য একটু সকাল সকাল খাওয়ার ইচ্ছা থাকলেও অনিমেষের কথা শুনে তারাও বাবুর সঙ্গে রাত 11টাতেই খাওয়া উচিত বিবেচনা করেছে। গতকাল রাত 11টাতেই একসঙ্গে সকলে খেয়েছে। আজও তারা সেইরূপ খাবে স্থির করে মেঝেতে আঁক কেটে হ্যারিকেনের আলোয় বাঘবন্দি খেলা শুরু করেছে। এবার তুই দান দে, এরপর কিন্তু আমার দান। আর অনিমেষ তাদের পাশের ঘরে মেঝেতে বিছানা পেতে একটা ইংরাজি বই পড়ছে। মাথার ওপর জ্বলছে হ্যারিকেন। রাত তখন 10টা বেজে গেছে। বেশ তন্ময় হয়েই অনিমেষ বইখানা পড়ছিল। হঠাৎ কিসের যেন একটা শব্দ পেয়ে সে দরজার দিকে তাকালো। তাকিয়েই কেমন যেন একটা চমকে উঠল। দেখল দরজার গোড়ায় আধা আলো আধা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি মহিলা। পরনে তার কালো বা ওই ধরনের কোনো গাঢ় রঙের নকশাদার চওড়া পাড়ওয়ালা সাদা ভূমির অথবা সুতির শাড়ি, মাথায় ঘোমটা টানা। মুখমণ্ডল ভালো দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না কিরকম দেখতে। অনিমেষ অত্যন্ত অবাক হলো। প্রথম নজরে সে হঠাৎ ভেবেছিল রাঁধুনি মেয়েটাই বোধহয় এসেছে, কিন্তু পর মুহূর্তেই তার ভুল ভেঙে গেল। সম্পূর্ণ অচেনা একজন মহিলাকে এত রাত্রে তার কাছে আসতে দেখে সে ধর্মর করে বিছানায় উঠে বসে। অত্যন্ত অস্বস্তির সুরে প্রশ্ন করল, কে আপনি? মহিলাটি এত কাছে থাকা সত্ত্বেও অনিমেষের মনে হলো তার কণ্ঠস্বরটি যেন অনেক দূর থেকে ভেসে আসছে। মহিলাটি বলল, আমার পরিচয় জেনে আপনার লাভ নেই। আপনাকে একটা কথা বলতে এসেছি। সারা বাড়িটা মেরামত করুন, বাধা দেব না, কিন্তু ওপরের চিলেকোঠাতে হাত দেওয়ার চেষ্টাও করবেন না, কারণ ওই ঘরটাতে আমি বাস করি। আমার ঘর যেমনই আছে তেমনই থাকবে। আমার ঘরে হাত দিলে খুব বিপদে পড়বেন, সাবধান। অনিমেষ বিস্ফারিত নেত্রে হতবম্বের মতো বলল, কিন্তু কই, ওপরের ওই চিলে কোঠায় কেউ বাস করে বলে তো মনে হলো না। কিন্তু অনিমেষের কথা বলার মধ্যেই মহিলাটি অন্ধকারের মধ্যে মিশে গেল। হ্যারিকেন নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে অনিমেষ বারান্দায় গিয়ে দাঁড়ালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। মুহূর্তের মধ্যে আবার 3 সেলের টর্চটা নিয়ে এসে চতুর্দিক আলো ফেলল। কি আশ্চর্য! না, কোথাও তো কেউ নেই। কি হলো, কোথায় গেল? আচমকা তার মনে হলো এক্কেবারে পাশ থেকে তার কানের কাছে মুখ এনে কে যেন ফিসফিস করে বলল, সাবধান, খুব সাবধান। গভীর আতঙ্কে অনিমেষের সারা দেহটা শিরশির করে উঠল, যেন একটা হিমপ্রবাহ বয়ে গেল তার শিরদাঁড়ার মধ্যে দিয়ে। পাশের মিস্ত্রিদের ঘরে গিয়ে সে জিজ্ঞাসা করল, এই এই তোমরা এইমাত্র কোনো মহিলাকে দেখেছো কি, মাথায় ঘোমটা দেওয়া, সাদা কাপড় পরা? সকলেই অবাক হয়ে অনিমেষের মুখের দিকে তাকালো। তাদের মধ্যে থেকে একজন বলল, না তো,
আমরা বাবু খেলাতেই ডুবে আছি, অন্যদিকে তো খেয়ালই করিনি। কেন কোনো মেয়ে ছেলে এসেছিল নাকি আপনি দেখেছেন? সে তো সংক্ষেপে উত্তর দিল অনিমেষ। মিস্ত্রিরা অবাক হয়ে ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। নানান চিন্তায় রাতে ভালো ঘুম হলো না অনিমেষের। কে ওই মহিলাটি? চিলেকোঠায় তো কেউ থাকে না, তবে তার ওই কথার অর্থ কি? কেন সে বলল যে সে চিলেকোঠায় বাস করে? তাছাড়া মেয়েটির অস্বাভাবিক আগমন ও প্রত্যাগমন অত্যন্ত রহস্যজনক, তার কথাবার্তা আরও রহস্যময়। তবে কি চিলেকোঠায় হাত দেওয়ার অপরাধেই ওই মিস্ত্রি দুজনের অমন আকস্মিক দুর্ঘটনা ঘটেছে? মহিলাটি মানুষ, না মানুষের রূপধারী অন্য কিছু? অনিমেষের দেহটা ভয়ে কাঠ হয়ে আসে। সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়ে বাজারের থলি হাতে সে বেরিয়ে পড়ল। এখানে 7:30টার আগে ভালো বাজার বসে না। তার এত সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য শঙ্কর চৌধুরীর সঙ্গে দেখা করে তার কাছ থেকে ওই রহস্যজনক মহিলাটি সম্পর্কে কিছু জানা যায় কিনা সেটা চেষ্টা করতে হবে। চৌধুরী মশাইয়ের বাড়ি তার জানা। প্রথম দিন চৌধুরী মশাই যখন অনিমেষকে বাজারহাট দেখাতে বেরিয়েছিলেন, সেই সময় তার বাড়িটি পথিপার্শ্বে পড়ায় তিনি তাকে দেখিয়ে দিয়েছিলেন। অনিমেষকে এত সকালে তার বাড়ির দরজায় দেখে চৌধুরী মশাই এক গাল হেসে প্রশ্ন করলেন, কি অনিমেষ বাবু, এত সকালে? বিশেষ একটা কারণে আসতে বাধ্য হলাম চৌধুরী মশাই। কি ব্যাপার? আগে বসুন বসুন, আপনি বসুন। ঘরের বাইরের দাওয়ায় তিনি মাদুর বিছিয়ে দিলেন। অনিমেষের মুখমণ্ডলের রেখাগুলো দুশ্চিন্তায় ও অনিদ্রায় কুঁচকে রয়েছে। তার শুষ্ক মুখমণ্ডল লক্ষ্য করে বিচক্ষণ চৌধুরী মশাই প্রশ্ন করলেন, আবার কিছু দুর্ঘটনা ঘটেছে কি? আপনার সেই মিস্ত্রি দুজনের কথা তো কাল শুনেই এলাম, এবং তারা তো ভালোই আছে আপনি বললেন। আবার কি তাহলে অন্য কিছু? হ্যাঁ, রাত্রে আরও একটা ঘটনা ঘটেছে, অস্বাভাবিক ঘটনা। সে কি? কিরকম? কি হলো আবার? কেউ কি আবার জখম টখম? না, জখম ঠকমের ব্যাপার নয়, শুনুন বলছি। আগাগোড়া ঘটনাটা জানালো অনিমেষ। শুনে টুনে গম্ভীর মুখে চৌধুরী মশাই বললেন, বুঝেছি। কি বুঝেছেন? কি বুঝেছেন? যার বাড়ি আপনি কিনেছেন সেই হরিশঙ্কর গাঙ্গুলির প্রথম পক্ষের স্ত্রী সাংসারিক কোনো অশান্তির জন্য প্রায় 15-16 বছর আগে ওই চিলেকোঠার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পরেই কিছুদিনের মধ্যে হরিশঙ্করবাবু কলকাতায় বাড়ি কিনে চলে যান এবং কলকাতার মেয়ে বিয়ে করে আবার নতুনভাবে ঘর সংসার পাতেন। বেশ বুঝতে পারা যাচ্ছে তার সেই প্রথমা স্ত্রীর অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত ওই চিলেকোঠা ঘরটি আঁকড়ে ধরে রয়েছে। আপনার মিস্ত্রি দুজনের দুর্ঘটনার কারণ এবার স্পষ্ট হলো। সে কি? হ্যাঁ, তাই। ওই ঘরে হাত দেওয়ার জন্যই মহিলাটির প্রেতাত্মা ক্রুদ্ধ হয়ে ওদের শাস্তি দিয়েছে। তাহলে এখন আমার কি কর্তব্য? বোকার মতো মুখের হাবভাব করে প্রশ্ন করল অনিমেষ। চৌধুরী মশাইও বেশ চিন্তান্বিত হয়েই উত্তর দিলেন, কি করা উচিত তা ভেবে দেখতে আপনি এখন বরং ওই ঘরটা ছেড়ে দিয়ে অন্য ঘরগুলো মেরামতে হাত দিন। কয়েকজনের সঙ্গে আমি পরামর্শ করে দেখি। ত্রিবেণীতে একজন খুব ভালো ওঝা আছেন, তার সঙ্গেও পরামর্শ করা দরকার।
এরই মধ্যে একবার তার কাছে যাব সময় করে, আপনাকেও সঙ্গে নিয়ে যাব। তবে আজ ও কাল হবে না, পরশুদিন দুপুরে খাওয়া দাওয়ার পর যেতে পারি। অনিমেষ কিন্তু এখানেই থামল না। মিস্ত্রিদের কাজকর্ম বুঝিয়ে দিয়ে বেলা 11টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে নিয়ে কলকাতায় রওনা হয়ে পড়ল। বলে গেল 5টার মধ্যেই ফিরে আসবে। মিস্টার আগরওয়াল তো সব শুনে ক্ষেপে আগুন। অনিমেষকে তিরস্কার করে বললেন, এ থামো, যত সব গাজা করি বুঝ রুকি, তুমি এখনকার ছেলে হয়ে এসব বিশ্বাস করো? জি জি, কি দেখতে কি দেখিয়েছ, কি শুনতে কি শুনেছ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন চলে যাও। আমি আমি কাল সকালে চন্দনপুর যাচ্ছি। দেখব সে মেভূত কেমন, কত তার শক্তি। কেউ নিশ্চয় তোমাকে ভয় দেখিয়েছে। দেখা যদি তোর পয় না, গলা টিপে আমি মারবো তাকে। সকাল 9টার মধ্যেই যাব। তুমি আমাদের খাওয়ার ব্যবস্থা করবে রয়। আর শুনো, আমার সঙ্গে একজন বন্ধু খাবে, আর ড্রাইভারও থাকবে, আর একজন দারোয়ানকেও নিয়ে যাব। মোট 4 জন আমরা যাব, খাওয়ার ব্যবস্থা করবে রয়। আগরওয়াল কথা রাখলেন। নিজের মোটরে করে পরদিন 9:30 নাগাদ চন্দনপুর পৌঁছলেন তিনি। সঙ্গে এনেছেন তার অফিসের একজন বন্দুকধারী দারোয়ান আর তার একজন বন্ধুকে। তিনি তো বাড়িতে পৌঁছেই ওই দুজন এবং অনিমেষকে নিয়ে উঠে গেলেন দোতলার ছাদে। দেখলেন চিলেকোঠা ঘরটি। বেশ কিছুক্ষণ ঘরের ভিতর ও চারপাশটা লক্ষ্য করে ওপরে ডেকে পাঠালেন সমস্ত মিস্ত্রিদের। মিস্ত্রিরা সব হাজির হলো। আগরওয়াল ঘরটার মধ্যে দাঁড়িয়েই বললেন, এই, তোরা একজন আমার সামনে দেওয়ালে সাবলের ঘা মারতো, দেখি কি হয়। মিস্ত্রিরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আগরওয়াল রেগে গেলেন। কি হলো? হাবা গবার মতো তোরা সব দাঁড়িয়ে রইলি যে? এই ওই, তুই মারতো দেখি। তাদের মধ্যে ছোকরা মিস্ত্রিটি ভয়ে ভয়ে বলল, বাবু বাবু বিশ্বাস করুন, এ ঘরে অপদেবতা বাস করে। তা না হলে এমন হয়, একজনের পা জখম হয়েছে, একজন অজ্ঞান হয়ে গেল। না 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 না, রাবিশ। ওই শাবলটা আমাকে দে, আমি দেখছি। আগরওয়ালের এরূপ হুঙ্কার শুনে দারোয়ান এগিয়ে এলো। বাবু, শাবলটা আমাকে দিন, সব ভেতর জল আছে এরা। শাবলটা নিয়ে দারোয়ান যেই দেওয়ালে ঘা লাগিয়েছে, অমনি সেই বিস্ময়কর দুর্ঘটনা। দেওয়ালের গা থেকে শাবলটা আশ্চর্যজনকভাবে পিছলে বাঁকাভাবে এসে লাগলো তার হাঁটুতে। খুব চোট লাগলো, কেটে রক্তারক্তি হয়ে গেল। দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু ধরেই সে সেখানে বসে পড়ল। আগরওয়াল গম্ভীর মুখে নেমে গেলেন নিচে। অনিমেষ দেখি। তাড়াতাড়ি ওষুধপত্র এনে দারোয়ানের হাতটা সরাও, আমি ওষুধটা দিই। দেখি দেখি দেখি। বাবুকে দেখতে দে, হাতটা সরা 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 সরা। আহা, একটু হাতটা সরাও দেখি, ওষুধটা দিই। তখনই স্যারকে বারবার বারণ করলাম। আগরওয়ালের মুখে আর কথা নেই। মুখ বুঝেই চা জল খাওয়া শেষ করল। তার মুখভাব থমথমে। মিস্ত্রিরা আবার দোতলায় যে যার কাজ শুরু করে দিয়েছে। দারোয়ান পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে রইল নিচতলার ঘরে। অনেকক্ষণ পর আবার হাঁক ছাড়লেন আগরওয়াল। রয়, রয়, কোথায় গেলে তুমি? দোতলা থেকে অনিমেষ তাড়াতাড়ি নেমে এলো নিচে। আগরওয়াল তাকে উদ্দেশ্য করে বললেন, এই, তুমি মিস্ত্রিদের বলো তারা যেন এক্ষুনি 20-25 বালতি জল দোতলার ছাদের ওপর জমা করে। কি হবে স্যার? কি হবে তা দেখতে পাবে, যা বলছি তা ব্যবস্থা করো। আধ ঘন্টার মধ্যেই নানান পাত্রে
20-25 বালতি মতো জল মিস্ত্রিরা তুলে দিল ওপরে। অতঃপর আগরওয়াল তার মোটর থেকে পেট্রোল বোঝাই টিনটা নিয়ে সদল বলে চিলেকোঠার সামনে গিয়ে হাজির হলেন। বললেন, ঘরটাকে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে মারবো শালি শয়তানটাকে। এই বলে তিনি সমস্ত পেট্রোলটা ঘরের মেঝেতে এবং দেওয়ালের গায়ে ছড়িয়ে দিলেন। তারপর বাইরে এসে ছাদের ওপর দাঁড়িয়ে দেশলাইয়ের একটা কাঠি জেলে ছুঁড়ে দিলেন ঘরটার মধ্যে। দপ করে সারা ঘরটাই একসঙ্গে জ্বলে উঠল। ছাদের একপাশে দাঁড়িয়ে সকলে নির্নিমেষ নয়নে সেই অগ্নিকাণ্ড দেখতে লাগল। অল্পক্ষণের মধ্যেই দরজা ও জানলার কপাটে আগুন ধরে গেল। তখন আগরওয়াল বললেন, এই জল ঢালো, এবার আগুন নেভাও। দেখবো এবার ঘরের দেওয়াল ফোড়া যায় কিনা। আগুন ভালোভাবে নিভে যাওয়ার পর আগরওয়াল এবার নিজের হাতে চিলেকোঠার দেওয়ালে শাবলের ঘা মারলেন। না, কোনো দুর্ঘটনা ঘটল না। পরপর বেশ কয়েকবার ঘা মেরে তিনি নেমে এলেন নিচে। তাঁর মন হালকা হয়ে গেছে, তিনি নিশ্চিন্ত। ঘণ্টা 3 পর দুপুরের খাওয়া দাওয়া সেরে আগরওয়াল বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একখানা মোটর এসে দাঁড়ালো দরজায়। গাড়ির আওয়াজ পেয়ে অনিমেষ কে এলো সেই সন্ধানই নিতে আসছিল। অনিমেষকে দেখে লোকটি অর্থাৎ সুখলাল দ্রুত কণ্ঠে প্রশ্ন করল, বাবু কোথায়? অনিমেষদা, বাবু কোথায়? ওই ঘরে। তা কি খবর শুক্লাল, তুমি হাঁপাচ্ছ মনে হচ্ছে? সুখলাল ততক্ষণে আগরওয়ালের ঘরে ঢুকে গেছে। তার গলা কাঁপছে থরথর করে। বাবু, বাবু, বাবু! আগরওয়াল বিস্মিত নেত্রে তার দিকে তাকিয়ে বললেন, তুমি এখানে? সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ হয়ে গেছে। আগরওয়াল তড়িঘড়ি উঠে বসে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সর্বনাশ? হ্যাঁ বাবু, আপনার 3 তলার ফ্ল্যাটে হঠাৎ আগুন লেগে গেছে বাবু। আগরওয়াল উত্তেজিত ও ভয়ার্ত কণ্ঠে বললেন, আগুন? সে কি? আরে কি করে লাগলো? এইবার সুখলাল বলে চলল এক নাগারে, কি করে যে আগুন লাগলো তার কোনো হদিশ পাওয়া যায়নি। একসঙ্গে 4খানা ঘরে আগুন জ্বলে ওঠে। আপনার লোকজনের কারুর কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সকলে নিচে নেমে আসতে পেরেছে, কিন্তু জিনিসপত্র কোনো কিছুই বাঁচানো যাবে না। ওফ ওফ, সে কি আগুন বাবু, সে কি আগুন! দাউ দাউ করে ঘরগুলো জ্বলছিল। দমকল আসতে আমি মোটর নিয়ে আপনাকে খবর দিতে চলে আসি। এতক্ষণে নিশ্চয়ই আগুন নিভে গেছে। আপনি এক্ষুনি চলুন বাবু, আর দেরি করবেন না। আপনি এক্ষুনি চলুন এক্ষুনি। আগরওয়ালের বিছানা থেকে উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই। তার পাগুলো যেন মাটির সঙ্গে শক্ত করে কে আটকে রেখেছে। নিষ্পলক চোখে বজ্রাহাতের মতো তিনি বসে রইলেন। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মুরারিমোহন বিটের কলমে চিলেকোঠার রহস্য। গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন দিগন্ত, অঙ্কিত, জয়জিৎ ও কথক আমি মানে আপনাদের পৌলমী। আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জানা অজানার মাঝে।